আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইয়েমেনি সেনাদের ডিয়ারিং অভিযান, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের। ইউক্রেন নিয়ে পুতিনকে কড়া হুঁশিয়ারি জো বাইডেনের, সংঘাতের পথে দুই মহাশক্তি। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞায় চটেছে ইরান। এবং সর্বশেষ থাকছে ভারত এখন এক চরম অসাম্যের দেশ। বিশ্ব রাজনীতিতে এখন একটি দেশ, সেটা ভারত, যেটা নিজেদেরকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। ইতোমধ্যে ভারতের দিকে তাকালে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের রাজত্ব সেখানে দেখা যায়। আর এরই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর ক্ষমতা যে শেষ হতে চলেছে সেটা প্রায় সুনিশ্চিত, কারণ ভারত ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষুধাপীড়িত দেশের তালিকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সেখানে বাংলাদেশ, নেপাল বা পাকিস্তানের পরেও ভারতের অবস্থান। কিন্তু কিছু লোককে সুবিধা দিতে গিয়ে ভারত সরকার মূলত দেশের দরিদ্র জনগোষ্ঠীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই যে গত 11 থেকে 12 মাস যাবৎ কৃষক আন্দোলন হলো, সেদিকেও কতজন সেখানে মারা গেল সেই হিসাবটা পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার জানে না। এর কারণে এক চরম অসাম্যের দেশের তালিকায়ও নাম লেখালো এখন ভারত। ভারতের এই করুণ পরিণতিতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং এই সমস্ত বিষয়ের উপর বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইয়েমেনি সেনাদের ডিয়ারিং অভিযান, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের। সৌদি আরবের গভীর অভ্যন্তরে দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। সৌদি আরব ও তার মিত্ররা দরিদ্রপীড়িত ইয়েমেনের উপর কয়েক বছর ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে, তার পাল্টা পদক্ষেপ হিসাবে এই অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার শেষ বেলায় জানিয়েছেন, তার দেশের সশস্ত্র বাহিনী সৌদি আরবের গভীর অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। তিনি বলেন, অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্যচিত্র খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এদিকে সৌদি আরব দাবি করছে, রাজধানী রিয়াদ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খামিস মুসাইদ শহরের উপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল সারি জানান, মার্কিন সৌদি আগ্রাসনের জবাব হিসাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব দেশ ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তাতে সব ধরনের অস্ত্র সহযোগিতা দিয়েছে আমেরিকা। ইউক্রেন নিয়ে পুতিনকে কড়া হুঁশিয়ারি জো বাইডেনের, সংঘাতের পথে দুই মহাশক্তি। হিরোশিমা নাগাসাকির বিভীষিকা আজও বিদ্যমান। আণবিক দানবের গ্যাসে সেই সভ্যতা মুহূর্তেই লোপ পেতে পারে তা স্পষ্ট। এহেন পরিস্থিতিতে ইউক্রেনকে কেন্দ্র করে আবারও সংঘাতের পথে হাঁটছে দুই মহাশক্তি রাশিয়া ও আমেরিকা। এবার উদ্বেগ আরও বাড়িয়ে ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে পুতিনের সাথে ভার্চুয়াল বৈঠকে বসেন জো বাইডেন। প্রায় ঘণ্টা দুয়েকের কথোপকথনে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন। কূটনৈতিক সৌজন্যের আড়ালে আলাপচারিতায় দুই দেশের মধ্যে টানাপোড়েনে স্পষ্ট হয়ে ওঠে বলে সূত্রের খবর। রুশ প্রেসিডেন্টকে বাইডেন স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেনে মস্কো আগ্রাসন না থামালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আমেরিকা। অবশ্য মার্কিন হুঁশিয়ারিতে বিশেষ বিচলিত হয়নি পুতিন বলেই ক্রেমলিন সূত্রের খবর। বলে রাখা ভালো, ইউক্রেন সরকারের আশঙ্কা আগামী বছরের গোড়াতেই তাদের উপর হামলা চালিয়ে গোটা দেশ দখল করে নেবে মস্কো। আর রুশ ফৌজ
ইউক্রেনে প্রবেশ করলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ করবে নাকি শুধু আর্থিক নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকবে তা স্পষ্ট হয়নি বাইডেনের কথাতেও। বৈঠকের পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, পরিস্থিতি বুঝে কড়া পদক্ষেপ করবে আমেরিকা। রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে তিনি বলেন, 2014 সালে আমরা যা করিনি এবার তা করতে আমরা প্রস্তুত। আমেরিকার উদ্বেগের বিষয়ে পুতিনকে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সুলিভান আরও বলেন, রাশিয়া যদি গ্যাস পাইপলাইন প্রকল্প চালু করতে চায় এবং চালু রাখতে চায় তাহলে তারা ইউক্রেনে হামলা চালাবে না। উল্লেখ্য, রুশ অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে পেট্রোলিয়াম জাতীয় পণ্য রপ্তানির ওপর। ইউরোপে গ্যাস যোগান দিয়ে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করে মস্কো। সেই দুর্বল জায়গায় এবার চাপ দিয়েছে ওয়াশিংটন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স তথা সামরিক গোয়েন্দা বিভাগের কিরোইল বুদানভ জানান, ইউক্রেন সীমান্তে প্রায় 92,000 সেনা মজুত করেছে রাশিয়া। মার্কিন পত্রিকা মিলিটারি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুদানভের দাবি, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হামলা চালাতে পারে মস্কো। শুরুতে রুশ যুদ্ধবিমান এবং গোলন্দাজ বাহিনী ইউক্রেনের সামরিক পোস্টগুলোতে হামলা চালাবে, তারপর আসবে রুশ পদাতিক বাহিনী। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞায় চটেছে ইরান। ইরানের 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আনার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদে বলেছেন, তার এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনার সংলাপে ইরানের উপর চাপ সৃষ্টি করা যাবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর স্থানীয় সময় মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইট পেজে এই মন্তব্য করেন তিনি। খাতিবজাদে বলেন, যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনা চলছে এবং আমেরিকা দাবি করছে যে এই সমঝোতায় ফিরতে চায় তারা, তখন এই ধরনের নিষেধাজ্ঞা ওয়াশিংটনের যে আগ্রহের আন্তরিকতার প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে ভিয়েনা সংলাপ চলার সময়ও তার পক্ষে নিষেধাজ্ঞা আরোপ বন্ধ করা সম্ভব হয়নি। ইরানের এই মুখপাত্র বলেন, আমেরিকা একথা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কূটনৈতিক সফলতা একই সময়ে অর্জিত হতে পারে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থানীয় সময় সোমবার পরমাণু ইস্যুতে 6 জাতিগোষ্ঠীর মধ্যে বৈঠক শুরু হয়। পরমাণু ইস্যুতে সংলাপে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু চুক্তি বাস্তবায়ন সম্পর্কিত পরিকল্পনার খসড়াও এরই মধ্যে জমা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। 2015 সালে ইরান ও 6 দেশের মধ্যে পরমাণু চুক্তি হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দেন। গত এপ্রিল থেকে ইরান ও 5 দেশের মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় 29শে নভেম্বর ইরানের নতুন প্রশাসনের অধীনে আলোচনা ফের শুরু হয়। ভারত এখন এক চরম অসাম্যের দেশ। দরিদ্র তো বটেই, ভারত এখন এক চরম অসাম্যের দেশ। বিশ্ব অসাম্য রিপোর্ট জানালো, ভারতের নিচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই, অথচ ধনীরা অত্যন্ত ধনী। 2021-এ ভারতের মোট আয়ের 5 ভাগের 1 ভাগই গেছে দেশের উপরের সারির 1% মানুষের হাতে, অথচ নিচু তলায় 50% মানুষকে দেশের মোট আয়ের মাত্র 13% নিয়েই দিন গুজরান করতে হয়েছে। প্যারিস স্কুল অব ইকোনমিক্স এই অবস্থিত ওয়ার্ল্ড ইকুইলিটি ল্যাব এর এই রিপোর্ট তৈরিতে সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফ্রান্সের অর্থনীতিবিদ টমাস পিকেটো। রিপোর্টের মুখবন্ধে নোবেলজয়ী 2 অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এনেস্থার ডুফ্লো লিখেছেন, বিশ্বের যে সব দেশে অসাম্য চরমে, ভারত এখন তার মধ্যে পড়েছে। শুধু ভারতে
অসাম্যের ছবি তুলে ধরা নয়, সেই অসাম্য কতটা গভীরে তা বুঝতে নরেন্দ্র মোদীর জামানায় সরকারি পরিসংখ্যানের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। রিপোর্টে বলা হয়েছে, গত 3 বছরে অসাম্য নিয়ে সরকার যে তথ্য প্রকাশ করেছে তার গুণগত মান গুরুতরভাবে খারাপ হয়েছে। ফলে অসাম্যের ছবিটা সম্প্রতি কতটা বদলেছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। অর্থনীতিবিদরা রিপোর্টে বলছেন, কোভিড সংকটে গোটা বিশ্বজুড়েই বিলিয়নিয়ার বা কোটিপতিদের সম্পদের পরিমাণ আরও বেড়েছে। বিশ্বের মাত্র 2750 জন বিলিয়নিয়ারের হাতে এখন পৃথিবীর 3.5% সম্পদ। 1995 সালে এদের হাতে বিশ্বের 1% সম্পদ ছিল। কোভিডের সময় ধনীরা আরও ফুলে ফেঁপে উঠেছে। নিচের সারির অর্ধেক মানুষের কাছে এই ধনীদের তুলনায় মাত্র 2% সম্পদ রয়েছে। ভারতের সম্পর্কে অসাম্য রিপোর্টে বলা হয়েছে, ক্রয় ক্ষমতার তুলনায় নিরিখে ভারতের মানুষের মাথাপিছু গড় আয় বছরে 2,04,200 রুপি, কিন্তু আয়ের দিক থেকে নিচের সারির অর্ধেক মানুষের গড় আয় মাত্র 53,610 রুপি। উপরের সারির 10% মানুষের আয় তার প্রায় 20 গুণ, 11,66,520 টাকা। সম্পদের ক্ষেত্রে অসাম্যের মাত্রা আরও বেড়েছে। দেশের পরিবারের গড় সম্পদের পরিমাণ 9,83,010 টাকা, কিন্তু নিচু তলার 50% পরিবারের গড় সম্পদের পরিমাণ মাত্র 66,280 টাকা। উপরের সারির বা ধনীতম 1% বা 10% পরিবারের তুলনায় মধ্যবিত্ত যথেষ্ট গরিব। ধনীতম 10% পরিবারের গড় সম্পদের পরিমাণ 63,54,000 রুপির বেশি। ধনীতম 1% পরিবারের গড় সম্পত্তির পরিমাণ 3,24,00,000 রুপির বেশি। সেই তুলনায় মধ্যবিত্ত পরিবারের গড় সম্পদের পরিমাণ মাত্র 7,24,000 কোটি রুপি। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব এর রিপোর্টে বলা হয়েছে, ভারতে লিঙ্গ বৈষম্য চরমে। মোট আয়ে মহিলা শ্রমিক কর্মীদের ভাগ মাত্র 18%। এই হার গোটা বিশ্বের মধ্যেই নিম্নতম। পশ্চিম এশিয়ার দেশগুলোতেই মহিলাদের আয়ের ভাগ 15%। চীন বাদ দিয়ে এশিয়ার দেশগুলোতে এই হার 21%। রিপোর্টে বলা হয়েছে, ব্রিটিশ জামানায় ভারতে আয়ের অসাম্য চরমে ছিল। 10% ধনীতম মানুষের ঝোলায় দেশের মোট আয়ের অর্ধেক চলে যেত। স্বাধীনতার পর সমাজতন্ত্রের অনুপ্রেরণায় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে অসাম্য কমে। ধনীতম 10% মানুষের আয় 35 থেকে 40% নেমে আসে। সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া, উদারীকরণ শুরুর পরে বিশ্বের মধ্যে ভারতে আয় সম্পদের অসাম্য প্রবলভাবে বেড়েছে। উপরের সারির 1% মানুষ আর্থিক সংস্কারের ফয়দা পেয়েছেন, কিন্তু কম ও মাঝারি আয়ের মানুষের আয় ততটা বাড়েনি। দরিদ্র বজায় থেকেছে এবং অভিজিৎ কিছুদিন আগেই দেশের মানুষ চরম কষ্টে রয়েছে বলে মন্তব্য করেছিলেন। রিপোর্টে মুখ বন্ধে অভিজিৎ ও এনসার লিখেছেন, আর্থিক বৃদ্ধিকে বেসরকারি ক্ষেত্রের হাতে ছেড়ে দেওয়ার জন্য ভারত ও চীনের রাষ্ট্রের নিয়ন্ত্রণ আলগা করা হয়েছিল এবং উদারীকরণের সেই যুক্তি দিয়েই বলা হয়েছিল যে অসাম্য নিয়ে চিন্তা করার দরকার নেই। তার ফলেই ভারত এখন অন্যতম চরম অসাম্যের দেশ এবং চীনও এই অবস্থায় পৌঁছানোর যথেষ্ট ঝুঁকিতে রয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।